হ্যালো এভরিওয়ান, আজকে জাস্টিস নাটকটার কিছু অবজেক্টিভ কোয়েশ্চেন বা এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন আজকে ডিসকাস করব কিছু অ্যান্ড এক্সপ্লেনেশন তো দেওয়া আছে। পূর্বেই আমি ভিডিও বানিয়েছি, অনেকগুলো পার্ট দেওয়া আছে, দেখবে 21টা মতো পার্ট। অ্যান্ড যদি তুমি দেখতে চাও তাহলে ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক পেয়ে যাবে, ওখানে দেখে নাও। প্রত্যেক পার্ট দেওয়া আছে। অ্যান্ড একটা তোমার অ্যাক্ট 1কে নিয়ে আমি আগে একটা এমসিকিউ টাইপের ভিডিও, তোমার এমসিকিউ অ্যান্ড এসিকিউ টাইপের কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, জন গালসওয়ার্দি ওয়াজ বর্ন অন। তাহলে জন গালসওয়ার্দিকে জাস্টিস নাটকের লেখক, তাই না? সুতরাং লেখকের কবে জন্ম মৃত্যু এবং লেখক সম্পর্কেও কিছু জানা কিন্তু আমাদের দরকার। কোনো ছদ্মনামে লিখতো কিনা এই সংক্রান্ত কিছু আজকে এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, দেখো এইগুলো নিয়েই বলবো। তো প্রথম কোশ্চেনটা হলো কবে জন্মেছিলেন কবে। প্রথম অপশানটা হলো তোমার 1867, 68, 69, 70, ঠিক আছে? 1867, 1868, 1869, 1870। তাহলে 1867-এ জন্ম, ঠিক আছে? প্রথমে 1867, ওটা হলো সঠিক আনসার। তারপরে দেখো জন গালসওয়ার্দি ডায়েট অন, মৃত্যু কবে হয়েছিল? মৃত্যু হয়েছিল 1933-এ। অপশন আছে দেখো 30, 31, 32, 33, এবং এইগুলো ধারে কাছে অপশানে থাকে, দিয়ে বেশি আমাদের গন্ডগোল লাগিয়ে দেওয়া হয়। তাহলে 33টা হলো সঠিক আনসার, ঠিক আছে? তারপরে দেখো বলেছে হোয়েন ডিড দ্য প্লে জাস্টিস পাবলিশড, জাস্টিস কবে পাবলিশ হয়েছিল? এটা তো ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, তোমরা বললেও ভুল হবে, ঠিক আছে? মানে জাস্টিস নাটকটা পড়ার সময়ই প্রথমে কবে লেখা হয়েছিল, কবে পাবলিশ হয়েছিল, প্রথমবারেই সাকসেস পেয়েছিল কিনা, সেই সমস্ত কিন্তু ব্যাকগ্রাউন্ডের গল্পটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তবে পড়তেও ভালো লাগবে। তাহলে পাবলিশ হয়েছিল কবে? 1910-এ। এটা আমি আগেই বলেছিলাম, লেখার অনেক পরে পাবলিশ হয়েছিল তোমার। তারপরে দেখো জন গালসওয়ার্দি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ পেয়েছিলেন, উচ্চমানের লেখক ছিলেন। তাহলে দেখো কবে নোবেল প্রাইজ পেয়েছিলেন? 1930, 31, 32, 33, ঠিক আছে? অ্যান্সারটা হলো সি, 1932। কোথায় লেখা আছে দাঁড়াও অ্যান্সারটা, আচ্ছা এই নিচের পেজে লেখা আছে দেখো, ঠিক আছে? অ্যান্সার সি। তার মানে এখানে একটা জিনিস লক্ষ্য করো, ডায়েট মারা গিয়েছিলেন কবে? 33-এ, ঠিক আছে? এবং নোবেল প্রাইজ কবে পেয়েছিলেন? এক বছর তোমার আগে, 1932-এ। মানে তোমার ওই যে নোবেল প্রাইজ, মানে তোমার মৃত্যুর পরে নয় কিন্তু, ঠিক আছে? মৃত্যুর আগেই পেয়েছিলেন সম্মানটা। তারপরে দেখো কি বলেছে, হোয়াট ইজ দ্য সিউডোনিম, যেটা আমি বলছিলাম, মানে সিউডোনিম মানে ছদ্মনাম। কোন ছদ্মনামে লিখতেন? যেমন অনেকের অনেক ছদ্মনাম নেয়, শরৎচন্দ্র তোমার কী নামে লিখতো? অনিলা দেবী। রবীন্দ্রনাথের যেমন অনেক ছদ্মনাম আছে, ভানু সিংহ, এরকম। সেই রকমই জন গালসওয়ার্দি কি বলেছে দেখো, টুক টু পাবলিশ হিজ আর্লিয়ার ওয়ার্কস। তাহলে প্রথম দিকের লেখাগুলো তিনি যে ছদ্মনামে লিখতেন সেইটা কি? সেটা হলো তোমাদের, এটা একটা নতুন কোয়েশ্চেন, তাই না? এটা আমি বলিও নি পড়ানোর সময়ও যদিও। তাহলে কি দেখো, সিনজন বলে লিখতেন তিনি, জন সিনজন, ঠিক আছে? জনটা লিখতো কিন্তু গালসওয়ার্দিটা লিখতো না। তাহলে প্রথমটা অপশন আছে জন সিমকিন্স, জন সিবেস্টিয়ান, জন সিনজান, জন সিমপ্লিন। তাহলে 3 নাম্বারটা হলো সঠিক আনসার, বুঝতে পেরেছো? মানে সিনজানটা এইটা, ঠিক আছে? জন সিনজান এইটা। তারপরে দেখো কোয়েশ্চেন 6-এ চলে এসে বলেছে, অন দ্য মডেলস অফ হুজ প্রবলেম প্লেস। এগুলো তোমরা পেয়েছো আগে নিশ্চয়, যেমন মোরাল প্লে, প্রবলেম প্লে, সব মিডিয়াভেল এজে যে সমস্ত জিনিসগুলো ছিল। তারপরে ধীরে ধীরে 18th সেঞ্চুরির পরের দিকে লিটারেচারে, এগুলো লিটারেচারের কথা। তাহলে বললো প্রবলেম প্লেস, কার প্রবলেম প্লেসের মডেল ডিড জন গালসওয়ার্দি রাইট হিজ প্লেস? তাহলে মানে কার তোমার প্রবলেম প্লের অনুকরণে বা সেগুলোর অনুসরণ করে নিজের প্লেগুলোকে লিখতে পছন্দ করতেন গালসওয়ার্দি? তাহলে এটার অ্যান্সার হলো তোমার, এটা যদিও অতটা ইম্পর্টেন্ট কিছু নয়, হেনরিক ইবসেন বলে একজন লেখকের, ঠিক আছে? আর্থার, এখানে অপশান আছে দেখো, ফার্স্ট অপশান হেনরি আর্থার জোন্স, আর্থার পিনরো, তারপরে তোমার হেনরিক ইবসেন, TW রবার্টসন নয়, তাহলে হেনরিক ইবসেন এইটা, ওকে? তারপরের কোয়েশ্চেনগুলো আমাদের বিষয়ভিত্তিক। বলেছে কোন নাটকের ফল্ডার ক্যারেক্টারটা সেন্ট্রাল ক্যারেক্টার কোনটা? জাস্টিসটাই, ঠিক আছে? এবার এখানে জাস্টিসে কি আসতে পারে, যে জাস্টিস নাটকে সেন্ট্রাল ক্যারেক্টারকে, এরকমভাবে ঘুরিয়ে কোশ্চেনটা দিতে পারে। তারপরে লয়ালিটিস, জাস্টিস, সিলভার বক্স, কিন গেম। সিলভার বক্সটাও খুব ইম্পর্টেন্ট, খুব ভালো একটা প্লে, তোমরা পড়তে পারো। তাহলে ইন হুইচ প্লে ডাজ উইলিয়াম ফল্ডার অ্যাপিয়ার অ্যাজ সেন্ট্রাল ক্যারেক্টার কিসে? তাহলে তোমার জাস্টিস, ওকে? তারপরে দেখো বলেছে প্লে জাস্টিস ইজ আ স্যাটায়ার, ব্যঙ্গ। তো গোটা নাটকটাই ব্যঙ্গ। কিসের উপর ব্যঙ্গ করা হয়েছে বলো তো? বিচারের উপর, ট্রায়ালের উপর, তাই না? তাহলে প্রথম অপশানটা দেওয়া আছে দ্য সিস্টেম অফ পেইং ওয়েজেস।
তারপর দ্য সিস্টেম অফ ইমপ্রিজনমেন্ট, দ্য সিস্টেম অফ সোশ্যাল ডিসপ্যারিটি, ডিসপ্যারিটি মানে কি বলতো, বিভেদ, পার্থক্য, ঠিক আছে। আরেকটা দিয়েছে দ্য সিস্টেম অফ লিগাল ট্রায়ালস, যে লিগাল ট্রায়ালসগুলো দেখো ইমপ্রিজনমেন্টের সমালোচনা কিন্তু করেনি, মানে জেলে কীভাবে প্রিজেন্ট করছো, কীভাবে রাখছো, সেই জিনিসটা সমালোচনা করছে না, ওখানে বিচার ব্যবস্থাটা, ট্রায়াল, যেখান থেকে এসছে ট্রায়াল রুম, ট্রাই, ঠিক আছে, ট্রাই এমনিতে ভার্ব হয়, কিন্তু ট্রায়াল যখন হয় তখন নাউন হয়। তাহলে লিগাল ট্রায়ালের অর্থাৎ যে বিচার ক্ষমতা, সাধারণ বিচার ক্ষমতা, সেই জিনিসটার উপর স্যাটায়ার গোটা গল্পটায়। তারপরে কি বলেছে দেখো কোয়েশ্চেন 9, ইন প্লে জাস্টিস ইটস আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ, হু সেইজ দিস অ্যান্ড টু হুম, ঠিক আছে। তাহলে বলেছে যে এটা কে কাকে বলেছিল। তাহলে প্রথম অপশানটা দিয়েছে দেখো, ইটস আ ম্যাটার অফ লাইফ অ্যান্ড ডেথ, কোথায় বলো তো, এটা প্রথমেই বলেছিল, তাই না, যে যখন রুথ হানিওয়েল দেখা করতে আসবে আমাদের ওয়াল্টার হাউ অ্যান্ড জেমস হাউয়ের অফিসে, তখন কক্সনকে ও বলবে, তাই না, যে স্যার আমাকে দেখা করতে দিন, এটা জীবন মৃত্যুর ব্যাপার, আমাকে আই হ্যাভ টু মিট উইথ ফল্টার, ঠিক আছে, আমাকে দেখা করতেই হবে। তাহলে রুথ হানিওয়েল সেড দিস টু কক্সন, বুঝতে পারলে। এবার কোথায় বলেছিল সেটার জন্য এখানে অ্যাড করা আছে দেখো, দ্য হেড ক্লার্ক অফ হাউস ফার্ম, হাউ বলতে গেলে ওই যে পার্টনার যেটা দুটো হাউ আছে, ওয়াল্টার হাউ এবং জেমস হাউ, ঠিক আছে। আর এগুলো বলার দরকার না, এগুলো তো কিছু অ্যান্সার হবে না, তাহলে প্রথমটা হলো আনসার, রুথ হানিওয়েল সেজ দিস টু কক্সন। এবার জায়গাটা উল্লেখ করা আছে। তারপরে কি বলেছে দেখো, জাস্টিস ইজ আ মেশিন দ্যাট, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আগেও তোমরা অনেকবার পেয়েছিলে। দেখো বলেছিল, বলেছে জাস্টিস ইজ আ মেশিন, সেটা ঠিক এরকম একটা যন্ত্রের মতো বিচার ব্যবস্থা, যে একবার আর কি পুশ করলে ঘুরতেই থাকে, বা একজনকে শেষ পর্যন্ত ক্রাশ না করা পর্যন্ত থামে না। তাহলে কি বলেছে, হোয়েন সামওয়ান হ্যাজ ওয়ান্স গিভেন ইট দ্য স্টার্টিং পুশ রোলস অন ইট ইটসেলফ, তাহলে বলছে কেউ খালি স্টার্টিং পুশটাকে একবার স্টার্ট করে দিলে এটা শেষ হয় না, জাস্টিসের ঘটনাটা, বিচার চলেই যায়, বিচার চলে যায়। যেমনভাবে ফল্টারের অধপতন হলো, তাই না, ফল্টার কত সাফার করলো বলো, দিয়ে শেষে মারা গেল। তাহলে হু সেজ দিস, কে বলেছিল বলো তো, এটা সেই কোর্টে বিচারে বলেছিল, বিচার চলাকালীন কে বলেছিল, ফ্রম, যে ফল্টারের হয়ে কথা বলছিল, তাই না, ইয়াং যে তোমার সলিসিটার, যে তোমার আইনজীবীটা ছিল, ও বলেছিল। তাহলে প্রথম অপশন আছে দেখো, জাজ বলেছিল, কক্সন বলেছিল, ফল্টার্স ডিফেন্স কাউন্সিল ফ্রম বলেছিল, আর জেমস হাউ বলেছিল। কে বলেছিল, ফ্রম বলেছিল। পরে এই কথাটায় আবার তোমার ওয়াল্টার হাউ মনে করেছিল যে হ্যাঁ ফ্রম এরকম বলেছিল, ও আবার একবার বলবে, কিন্তু আসলে কথাটা বলেছিল মিস্টার ফ্রম। এবার কোন পরিপ্রেক্ষিতে বলেছিল দেখো একটুখানি সুবিধার্থে এরকমভাবে লেখা আছে, দেখো বলেছে ফ্রম সেজ দিস, ফ্রম বলেছিল সেটা কিসের জন্য, টু কনভে দ্যাট দ্য লিগাল সিস্টেম অপারেটস ইন সাচ অ্যান ইনহিউম্যান ওয়ে that it makes mockery of the concept of justice and destroys the individual completely। তাহলে কি বলেছে, এই যে ইনহিউম্যান ওয়ে, বিচার ব্যবস্থাটা ঠিক এরকমভাবেই চলে যেন মনে হয় পুরোপুরি ইনহিউম্যান ওয়েতে, মানে ঠিক মানুষের বিচার হচ্ছে নাকি পশুদের বিচার করছো, এরকম একটা ব্যাপার। সেখানে একটা ইন্ডিভিজুয়ালকে পুরোপুরি ডেস্ট্রয় না করা পর্যন্ত ওটা থামে না, এটা একটা মক্কারি, মক করে, ঠিক আছে, ঠাট্টা করে বিচার ব্যবস্থাটা। দি এন্ড অফ দ্য ড্রামা, শেষে কি হলো, দি এন্ড অফ দ্য ফল্ডার্স লাইফ প্রুভস হিজ ওয়ার্ডস, তাই না, আমাদের নাটকটা শেষ মানে কি, ফল্ডারেরও শেষ, যেখানে বললো যে ও এখন জেজাসের কাছে আছে, জেজাস ক্রাইস্টের কাছে আছে, লাইনটা দেবে দেখবে শেষে, ওকে আর কেউ টাচ করতে পারবে না। তাহলে সেই পরিপ্রেক্ষিতে এরকম একটা কথা উঠে এলো। তারপরে বলছে দেখো, ল ইজ হোয়াট ইট ইজ, এ ম্যাজেস্টিক এডিফিস, বলে প্রাসাদ, তোমার প্যালেস, ম্যানসন, এরকম টাইপের, ঠিক আছে, শেল্টারিং অল অফ আস, এটা অফ হবে, ঠিক আছে, অল অফ আস হু সেজ দিস। তাহলে কি বলছে, ল হলো এমন জিনিস যেটা আমাদেরকে শেল্টার দেয়, আশ্রয় দেয়, এটা কে বলতে পারে বলো তো, এটা নিশ্চয়ই জাজই বলবে, তাই না। এরকম কথা এই নাটকটাতে একমাত্র জাজ কিংবা তোমার জেমস হাউ বলার উচিত। তাহলে এটা বলেছিল আমাদের জাজ বলেছিল কোর্টে, মানে ফ্রম যখন উল্টোপাল্টাভাবে কথাটা বলছে, বোঝানোর চেষ্টা করছে, তখন বলছে যে আমাদের লকে অবশ্যই মানা উচিত, কেননা এই একমাত্র আইনের জন্যই মানুষকে প্রোটেকশনে রাখতে পারে আইন। তাহলে চারটে অল্টারনেট অপশন দেওয়া আছে। দেখো প্রথমে বলা আছে জাজ, না কক্সন, না ফল্টার্স ডিফেন্স কাউন্সিল, নাকি জেমস হাউ। তাহলে কে বলেছিল, এটা জাজ, ঠিক আছে, এটা তাহলে জাজ বলেছিল। এবার কিসের পরিপ্রেক্ষিতে বলেছিল এটা একবার দেখে নাও, কি বলেছে দেখো, বলেছে জাজ অ্যাজ আ প্রোটেক্টর অ্যান্ড এজেন্ট অফ দ্য এক্সিস্টিং লিগাল সিস্টেম, তাহলে যেটা লিগাল সিস্টেম, যেটা আইন ব্যবস্থা বিচার ব্যবস্থার যিনি আর কি তোমার প্রোটেক্টর,
ঠিক আছে, মানে রক্ষক অ্যান্ড এজেন্ট, যেমন এলআইসির এজেন্ট, এইসব এজেন্টগুলো হয় সেই রকম। তাহলে অ্যাসার্ট দ্যাট দ্য ইনস্টিটিউশন অফ ল ইজ আ নোবেল ওয়ান, সবচেয়ে নোবেল, বিখ্যাত, ঠিক আছে। ইনস্টিটিউশন মানে একটা তোমার বলতে চাইছে একটা স্থান, যেমন হয় ইনস্টিটিউশন, ইউনিভার্সিটি, সেই রকম প্রতিষ্ঠান। আর কি বলেছে, ইট সেক টু প্রোটেক্ট দ্য গুড সিটিজেন ফ্রম দ্য ব্যাড ওয়ান্স, টু প্রোটেক্ট সোসাইটি, দ্য জাজ ইজ দ্য spokesman of the conventional concept of justice in the contemporary judicial system। ঠিক আছে, স্বাভাবিক কথা বলেছে। জাস্টিসের লেখার সময়, জাস্টিস যখন আমাদের জন গালসওয়ার্দি লিখেছিলেন তখনকার পরিপ্রেক্ষিতে জাজ কিন্তু আইনের হয়ে, এটা তখন যেরকম কন্টেম্পোরারি জুডিশিয়াল সিস্টেম, সেই সমকালীন যে সমস্ত বিচার ব্যবস্থা চলতো, সেই পরিপ্রেক্ষিতে এই কথাটা বলেছিলেন। ন্যাচারালি হিজ ওপিনিয়ন্স অ্যান্ড ভিউজ ডু নট গো বাই হিউম্যান নর্মস। তাহলে বলছে যে হিউম্যান নর্মস, মানুষের রীতিনীতি, মানুষের ধ্যান ধারণা, এইসবের এগেনস্টে যায় বিচার ব্যবস্থা, ঠিক আছে। লয় যদি মানুষকে রক্ষা করতে পারে তাহলে তো ভালোই হতো। বিন দ্য টেম্পটেশন অফ মোমেন্ট, ঠিক আছে। এ ম্যান ডাজ নট সাকাম লাইক দিস, হু সেজ দিস, কে বলেছিল এটা? এটা বলেছিল তোমার আমাদের ওয়াল্টার হাউ, ঠিক আছে। ওয়াল্টার হাউ এটা বলেছিল। বেশ, এবার দরকার নেই কোন পরিপ্রেক্ষিতে, তারপরে চলে এসো। বলেছে দ্য কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্ট্রেইনড, হু সেজ দিস ইন দিস স্টোরি, কে বলেছিল এটা? এটা দেখো বলেছিল, অ্যান্সারটা হলো তোমার ওয়াল্টার হাউ। বলেছে যে সেই কোয়ালিটি অফ মার্সি ইজ নট স্ট্রেইনড, তাহলে কোন পরিপ্রেক্ষিতে দেওয়া আছে দেখো। ওয়াল্টার হাউ tries to convince his father that they should pardon on this virtue, ঠিক আছে। তারপরের কোয়েশ্চেন এসো, মিউট সিনস অ্যাপিয়ার্স, এটা আমি কিন্তু বলেছিলাম, বারবার বলেছি মিউট সিনটা খুব ইম্পর্টেন্ট। যে সিনে আমরা কি দেখেছিলাম, আমাদের যেখানে ফল্ডারের ওই যে জেলে থাকাকালীন অবস্থাটাকে বর্ণনা করা হয়েছে, মানে কতটা দুরবস্থা হয়েছে ওর, তাই না, সেইটা হলো মিউট সিন। তাহলে মিউট সিনটা কোথায় বলো তো? অ্যাক্ট 3 সিন 3, এইটা, ঠিক আছে, 2 নম্বর অপশানটা। এবার এখানে জাস্ট ওই যে একটা দুর্দশা বর্ণনা করেছে ফল্ডারের, এত মানে তোমার মলিন অবস্থা, করুণ অবস্থা, সেই জায়গাটা। তার পরের কোশ্চেনটা দেখো, জাস্টিস ইজ বেস্ট ডেসক্রাইবড অ্যাজ, জাস্টিস কি? জাস্টিস বলেছে দেখো রোমান্টিক কমেডি তো নয়, ট্র্যাজেডি নয়, প্রবলেম প্লে নয়, স্পিরিচুয়াল প্লে। আচ্ছা বেশ, এইটা কি অ্যান্সার হবে বলো তো? একটা ট্র্যাজেডি, এটাকে প্রবলেম প্লে বলা যাবে না, ঠিক আছে, বি। তারপরে কি বলেছে দেখো, হু ডিসকভার্স দ্য ফর্জারি অফ ফল্ডার, উইলিয়াম ফল্ডার চেক অফ 9 pounds ফর্জড ফর 90, যেটা মানে ডিসকভার কে করেছিল? কক্সনই ডিসকভার করেছিল, তাই না? আচ্ছা বেশ, এটাকে তোমরা কিন্তু প্রবলেম প্লে অ্যান্সার আছে, এটা আমি পরে জানাবো যে হুইচ ওয়ান উইল বি দ্য বেস্ট সুটস, মানে ট্র্যাজেডি বটে, প্রবলেম প্লের অনুকরণে লিখেছে, কিন্তু এটাকে পুরোপুরি কি প্রবলেম প্লে বলা যায়? আচ্ছা বেশ, তারপরের কোয়েশ্চেনটা দেখো কি বলেছে, জন গালসওয়ার্দি হ্যাজ ট্রিটেড দ্য থিম অফ ল অ্যান্ড জাস্টিস ইন মেনি অফ হিজ প্লেস, হোয়াই? আচ্ছা বেশ, কেন বলেছে এই যে ল আর জাস্টিস নিয়ে বেশিরভাগ জায়গাতেই তিনি আলোচনা করেছেন? কেন বলো তো? জন গালসওয়ার্দি নিজেই একজন অ্যাডভোকেট ছিল, ঠিক আছে, নিজেই অ্যাডভোকেট ছিলেন বলেই লর ব্যাপারটাও ভালোভাবে বুঝতে পারতো, সেই জন্য ল নিয়ে আলোচনা করেছেন। দেখো অপশনগুলো বলেছে, বিকজ হিজ ফাদার ওয়াজ অ্যান অ্যাডভোকেট, বিকজ হি হিমসেলফ ওয়াজ অ্যান কোয়ালিফাইড অ্যাডভোকেট, বিকজ হি ওয়াজ ইন্টারেস্টেড ইন স্টোরিজ অ্যান্ড ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, বিকজ হি হ্যাড অ্যান ইন্টিমেট ফ্রেন্ড হু ওয়াজ এ প্রফেশনাল ডিটেকটিভ। তা নয়, দ্বিতীয়টা হলো ঠিক, ঠিক আছে। তারপরে কোশ্চেনে চলে আসছে, জন গালসওয়ার্দি ইজ অলসো আ গ্রেট স্টাইলিস্ট, ঠিক আছে, হিজ স্টাইল ইজ রিমার্কেবল ফর ড্যাশ, ফর কিসের জন্য? স্টাইল লেখার, ইটস স্ট্রেংথ অ্যান্ড ইলাস্ট্রিসিটি, ঠিক আছে, স্ট্রেংথ অ্যান্ড ইলাস্ট্রিসিটি মানে কি বলতো? যেখানে আমাদের পড়ে বিরক্ত লাগে না, যা ভালো লাগলো, এবার পড়তেও জানতে হবে, সেটা একটা কথা। তারপর বলছে ইটস পাওয়ারফুল অ্যান্ড সোয়ে ব্রিলিয়ান্ট ইলাস্ট্রেশন, সেটা একটা বটে, ব্রিলিয়ান্ট ইলাস্ট্রেশন, ছবি, এই সমস্ত কিছু দিত। ইটস ডিপ সাইকোলজিক্যাল অ্যানালিসিস, সাইকোলজিক্যাল একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এই যে মানুষের মাথার ভিতরে কোন পরিপ্রেক্ষিতে কি চলছে না চলছে সেই জায়গাটা ভালোভাবে তুলে ধরতে পারতো। এখানে বলেছে অল দ্য অ্যাবভ, সমস্ত কিছুই আনসার, তাহলে ডিটা হলো ঠিক। তারপরে বলেছে দেখো, ড্যাশ আর কনসিডার্ড গালসওয়ার্দিস মনুমেন্টাল ওয়ার্কস, সবচেয়ে বেশি মনুমেন্টাল ওয়ার্কস মানে একদম শিখরে যেটা বলা যায় সেটা হলো কি? দ্য ফোর্স, এটা তো আমরা জানি না, পড়িনি এত কিছু, তাই না, এই তিনটে নয়, এটা হলো সঠিক আনসার। দেখো, দ্য ফোর্থ স্টেজ সাগা অ্যান্ড আ মডার্ন কমেডি, ঠিক আছে। তারপরে চলে এসো, বলেছে ড্যাশ ইজ দ্য মেইন থিম অফ
দ্য মোস্ট অফ গার্লস অর দি প্লেস, সবচেয়ে মেইন থিম হলো সোশ্যাল প্রবলেমস অফ দিস টাইম, অফ হিস টাইম, ঠিক আছে। লাভ নয়, ফ্যামিলি হিস্ট্রি নয়, ফ্র্যাটার্নিটি মানে তোমার পুরুষতান্ত্রিক সমাজ, ফ্র্যাটার ওই যে ফাদারের ল্যাটিন ফর্ম, ঠিক আছে। তাহলে সোশ্যাল প্রবলেমস নিয়ে তিনি কিন্তু আলোচনা করতো। তাহলে এটাই হলো তোমার 20টা মোটামুটি কোয়েশ্চেন যেগুলো দরকারি, ভালো কোয়েশ্চেনগুলো, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবার যদি কিছু প্রবলেম হয় তাহলে জানাও, অ্যান্ড এসএসসির অন্য ভিডিও যেগুলো দিয়েছি সেগুলো দেখো যদি প্রিপেয়ার হচ্ছ এসএসসির জন্য। ঠিক আছে, টাটা।